আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি নিউজে। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব। শুরুতেই থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ কি আসন্ন, থাকছে এ সম্পর্কে প্রতিবেদন। এরপর থাকবে আলহামদুলিল্লাহ, গাজায় হামলা না থামালে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কলম্বিয়া। আরও জানিয়ে দিব রাশিয়ার নতুন প্রজন্মের যুদ্ধবিমানে হামলার দাবি ইউক্রেনের। এরপর জানাবো ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের দাবি পুনর্ব্যক্ত করল চীন ও পাকিস্তান। এরপর জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, 6 প্রার্থীর নাম ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং সর্বশেষ জানিয়ে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ, হোয়াইট হাউসের কাছে গাজা যুদ্ধবিরতি রেড লাইন বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ কি আসন্ন, থাকছে বিস্তারিত। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এই যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যেও পাল্টাপাল্টি হামলা চলছে। তাদের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছিলেন বিশ্লেষকরাও। ইতোমধ্যে লেবানন ও ইসরায়েল সীমান্ত থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সাদা ফসফরাস দিয়ে লেবাননের বিভিন্ন গ্রামে হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ ড্রোন, গাইডেড ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র দিয়ে ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছিলেন, তখন গত সপ্তাহ থেকে হিজবুল্লাহ ও ইসরায়েল থেকে ওপরের হামলা পরিমাণ বেড়েছে একে অপরের। আল জাজিরা বলছে, গাজায় যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে স্বল্প মাত্রার সংঘাতে লিপ্ত হয়। দুই পক্ষই বেসামরিক হতাহতের ঘটনা যেন কম ঘটে তেমন চেষ্টা চালিয়ে আসছিল। তবে পরবর্তী সময়ে ইসরায়েল লেবাননের গভীরে হামলা চালিয়েছে এবং অনেক বেসামরিক লোক এসব হামলায় নিহত হয়েছে। দুই পক্ষের মধ্যে সামনের দিনগুলোতে আরো বড় ধরনের সংঘাত হতে পারে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ইসরায়েল এমনটাই হুমকি দিচ্ছে। গত 5 জন হিজবুল্লাহ ইসরায়েলি গ্রামে আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায়, এতে 2 জন নিহত এবং 11 জন আহত হয়। সেই সময় ইসরায়েলি দমকল কর্মীরা অন্তত 100 আগুন নেভানোর কাজ করেছে। এসব আগুনের সূত্রপাত হিজবুল্লাহর হামলার কারণে হয়েছে। পরবর্তী সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল লেবাননের সঙ্গে সীমান্তে অত্যন্ত উত্তেজনাপূর্ণ অভিযানের জন্য প্রস্তুত। গাজায় হামলা না থামালে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কলম্বিয়া। ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এই পদক্ষেপের কথা জানান তিনি বলেন, অবরুদ্ধ গাজা হামলা বন্ধ না করলে ইসরায়েলকে আর কয়লা দেওয়া হবে না। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘোষণা জানিয়েছেন গুস্তাভো পেট্রো। কলম্বিয়ার প্রেসিডেন্ট জানান, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ করতে চাচ্ছি। তিনি আরও বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছে তা মান্য করা পর্যন্ত হবে, কিন্তু না মানা পর্যন্ত কয়লা বন্ধ থাকবে। কলম্বিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুসারে গত বছরের প্রথম 8 মাসে দেশটি ইসরায়েলে $32 কোটি কয়লা রপ্তানি করেছিল। কলম্বিয়া সরকার জানিয়েছে, প্রেসিডেন্টের পোস্ট প্রকাশের 5 দিনের মধ্যে তার এই নির্দেশ কার্যকর হবে। এর আগে গত 1 মে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, তার দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে। গত 8 মাসের আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল 36,801 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। রাশিয়ার নতুন প্রজন্মের যুদ্ধ বিমানে হামলার দাবি ইউক্রেনের। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, প্রথমবারের মতো রাশিয়ার নতুন প্রজন্মের সুখোই Su-57 যুদ্ধ বিমানে হামলা চালিয়েছে তারা। আজ ইউক্রেনীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই দাবি করেছে। স্যাটেলাইটের ছবি প্রকাশ করে সংস্থাটি বলেছে, রাশিয়ার ঘাঁটিতে বিমানটিতে আঘাত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এক টেলিগ্রাম পোস্টে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই দাবি করলেও কিভাবে Su-57 যুদ্ধ বিমানে আঘাত করা হয়েছে বা ইউক্রেনীয় সেনাবাহিনীর কোন ইউনিট অভিযান পরিচালনা করেছে তা বলা হয়নি। রাশিয়ার একজন জনপ্রিয় সামরিক ব্লগার ফাইটার বম্বার বলেছেন, Us-57 যুদ্ধ বিমানে আঘাতের খবর সঠিক। একটি ড্রোন দিয়ে যুদ্ধ বিমানটিতে আঘাত করা হয়েছে। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা বলেছে, যুদ্ধ বিমানটি আখতুবিনস্ক বিমান ঘাঁটিতে ছিল। রণক্ষেত্র থেকে তা 589 কিলোমিটার দূরে। টেলিগ্রামে সংস্থাটি ছবি প্রকাশ করে বলেছে, 7
7টি জন যুদ্ধ বিমানটি অক্ষত ছিল, কিন্তু 8টি জন তাতে বিস্ফোরণের ক্ষত রয়েছে। ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের দাবি পুনর্ব্যক্ত করল চীন পাকিস্তান। চলমান গাজা সংকটের সমাধান, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং দ্বিরাষ্ট্রীয় আলোচনা। গতকাল এক যৌথ বিবৃতিতে একই কথা পুনর্ব্যক্ত করেছে চীন ও পাকিস্তান। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের 5 দিনের সফর, চীন সফর শেষে এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি আইনগত বাধ্যতামূলক এবং অবিলম্বে একটি নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য কার্যকরভাবে প্রয়োগ করা উচিত। উভয় পক্ষই ফিলিস্তিনের রাজনৈতিক সমর্থন বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলছে, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা নতুন করে শুরু করা এবং সহজতর করার প্রচেষ্টা জোরদার করা এবং স্থায়ী শান্তির জন্য প্রচেষ্টা করা উচিত। উভয় পক্ষই দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব, সমস্ত অমীমাংসিত বিরোধের সমাধানের প্রয়োজনীয়তা এবং যে কোনো একতরফা পদক্ষেপের বিরুদ্ধে তাদের বিরোধিতার উপর জোর দিয়েছে। উভয় পক্ষ যৌথভাবে সমান এবং সুশৃঙ্খল বহুমুখী বিশ্ব এবং সর্বজনীনভাবে উপকারী এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে কথা বলেছে। পাশাপাশি দুই পক্ষই আফগানিস্তান ইস্যুতে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে সম্মত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, 6 প্রার্থীর নাম ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে 6 প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা হলেন মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুর মোহাম্মদী, সাইদ জালিলি, আলী রেজা জাকানি, আমির হোসেন কাজীজাদে হাশেমি এবং মোহাম্মদ বাকের কলিবব। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই 6 প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এবারে নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক 80 জন রাজনীতিবিদ ইরানের গার্ডিয়ান কাউন্সিলর বা অভিভাবক পরিষদে নাম নিবন্ধন করেছিলেন। যাচাই বাছাই শেষে 6 জনের প্রার্থিতা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মাসুদ পেজেশকিয়ান সংসদ সদস্য, মোহাম্মদ খাতামি শাসন আমলে স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রী, মোস্তফা পুর মোহাম্মদী হাসান রুহানি সরকারের বিচার মন্ত্রী ছিলেন। ডক্টর সাইদ জালিলি ইরানের সাবেক প্রধান পরমাণু আলোচক এবং ইরানের নীতি নির্ধারণী পরিষদ সদস্য। তিনি 13তম প্রেসিডেন্ট নির্বাচনে সাইদ ইব্রাহিম রাইসির প্রতি সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন। আলী রেজা জাকানি তেহরানে মেয়র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী, তিনিও ইব্রাহিম রাইসির প্রতি সমর্থন জানিয়ে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। সাইদ আমির হোসেন কাজীজাদে হাশেমি একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য। মোহাম্মদ বাকের কলিবব তেহরানের সাবেক মেয়র ও ইরানের পার্লামেন্টের বর্তমান স্পিকার। গত 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা শহীদ হওয়ার পর এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ইরানের সংবিধানের 131 ও 132 নম্বর ধারা অনুযায়ী কোন প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলে অথবা দায়িত্ব পালনে অক্ষম হলে সর্বোচ্চ 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন আয়োজন ও পরিচালনা মূল দায়িত্ব পালন করে থাকে। তবে প্রার্থিতা যাচাই বাছাইয়ের দায়িত্ব হচ্ছে গার্ডিয়ান বা অভিভাবক পরিষদের। 12 জুন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং 27 জুন পর্যন্ত তা চলবে। আগামী 28 জুন শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হোয়াইট হাউসের কাছে গাজা যুদ্ধবিরতির রেড লাইন বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের কাছে চলমান গাজা যুদ্ধের বিক্ষোভে এর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। রেড লাইন নামের এই বিক্ষোভ স্থানীয় সময় অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহনশীলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের